রাতের কলকাতা তখন সম্পূর্ণ নিস্তব্ধ। ভারতের পূর্বাঞ্চলীয় কমান্ডের একটি সুরক্ষিত এবং অত্যন্ত দুর্ভেদ্য সেনাবাসিক এলাকা। বাইরে থেকে সাধারণ মানুষের চোখে এটি সেফ ভারতীয় সেনাবাহিনীর একটি সাধারণ ক্যান্টনমেন্ট বা সেনানিবাস। কিন্তু এই দুর্ভেদ্য প্রাচীর ভেতরে কঠোর নিরাপত্তা আর কঠোর গোপনীয়তার আবরণে ঢাকা রয়েছে এক বিশেষ অধ্যায়। 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের সমসাময়িক ইতিহাসের অন্যতম আলোচিত এবং সংবেদনশীল একটি বিষয় এখন এই সীমানার ভেতরেই আবর্তিত হচ্ছে। বিশ্বস্ত সূত্রগুলোর দাবি, এই সুরক্ষিত অঞ্চলে অবস্থান করছেন বাংলাদেশের সাবেক কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা। আর এই ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই ঢাকার কৌশলগত ও নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে তৈরি হয়েছে এক গভীর চাঞ্চল্য। 5ই আগস্টের ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তনের পর আইনি প্রক্রিয়া এবং উদ্ভূত পরিস্থিতি থেকে নিজেদের সুরক্ষিত রাখতে বাংলাদেশের 3জন সাবেক উচ্চপদস্থ সেনা কর্মকর্তা ভারতে প্রবেশ করেন। তারা হলেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমান, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আকবর হোসেন এবং মেজর জেনারেল কবির আহমেদ। অনুসন্ধানী প্রতিবেদনগুলো থেকে জানা যায়, ভারতে প্রবেশ করার পর প্রথম দিকে তাদের কলকাতার অভিজাত এলাকায় স্টলেক এবং নিউ টাউন একটি আধুনিক আবাসিক কমপ্লেক্সে রাখা হয়েছিল। সেখানে তারা সপরিবারে অবস্থান করেছিলেন। কিন্তু পরবর্তীতে যখন ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটিতে বিগত বছরগুলোর বিভিন্ন ঘটনা ও জুলাই আগস্টের সংঘর্ষের প্রেক্ষিতে তদন্ত শুরু হয় এবং আইনি পরোয়ানা জারির প্রক্রিয়া ত্বরান্বিত হয়, তখন নিরাপত্তা সমীকরণ বদলে যায়। কৌশলগত কারণে তাদের সাধারণ আবাসিক এলাকা থেকে সরিয়ে সরাসরি সেনাবাহিনীর একটি সুরক্ষিত আবাসে স্থানান্তর করা হয়। সেখানে সাধারণ নাগরিক বা স্থানীয় প্রশাসনের প্রবেশাধিকার সম্পূর্ণ নিয়ন্ত্রিত। এই 3 সামরিক কর্মকর্তার অতীত কর্মজীবন এবং তাদের কৌশলগত অবস্থান বিশ্লেষণ করলে বোঝা যায় কেন তাদের নিয়ে এত আলোচনা। প্রথমত, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমান। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের প্রতিরক্ষা কাঠামোর অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ঢাকার নীতি নির্ধারক মহলে গুঞ্জন রয়েছে, বিগত সরকারের সময় অভ্যন্তরীণ নিরাপত্তা এবং বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয় সাধনে তার ভূমিকা ছিল অপরিসীম। এমনকি 2024 সালের জুলাই আগস্টের সংকটকালীন সময়ে যখন মাঠ পর্যায়ের পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছিল, তখন তিনি সামরিক বাহিনীর ভেতরে নিজস্ব চেইন অফ কমান্ড বা বিকল্প প্রভাব বজায় রাখার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ ওঠে। তৎকালীন সেনাপ্রধানের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভিন্ন কোনো কৌশলগত পদক্ষেপ নেওয়ার পরিকল্পনাও তার ছিল বলে অনেক বিশ্লেষক মনে করেন। দ্বিতীয়ত, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আকবর হোসেন সামরিক গোয়েন্দা সংস্থা DGFI এর সাবেক প্রধান হিসেবে তার নাম দেশের রাজনৈতিক ও কৌশলগত পরিমণ্ডলে অত্যন্ত পরিচিত। 2014 এবং 2018 সালের সাধারণ নির্বাচনের সময় গোয়েন্দা সংস্থাগুলোর যে ভূমিকা ছিল, তার অন্যতম প্রধান পরিকল্পনাকারী বা নীতি নির্ধারক হিসেবে তাকে বিবেচনা করা হয়। এছাড়া বিগত শাসন ব্যবস্থার সময় ভিন্ন মত অবলম্বীদের ওপর নজরদারি এবং বিভিন্ন স্পর্শকাতর অভিযান পরিচালনার ক্ষেত্রে তার মেধা কৌশল ব্যবহৃত হয়েছিল। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং গোয়েন্দা নেটওয়ার্কের সুনির্দিষ্ট ব্লুপ্রিন্ট ও দুর্বলতাগুলো তার নখদর্পণে। তৃতীয় কর্মকর্তা হলেন মেজর জেনারেল কবির আহমেদ। তিনি সাবেক প্রধানমন্ত্রীর সামরিক সচিব বা মিলিটারি সেক্রেটারি হিসেবে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দু এবং মাঠ পর্যায়ে সামরিক কমান্ডের মধ্যে তিনি ছিলেন অন্যতম প্রধান যোগসূত্র। জুলাই আগস্টের আন্দোলনের শেষ দিনগুলোতে সরকারের শীর্ষ পর্যায় থেকে মাঠ পর্যায়ে কঠোর আইনি বা সামরিক ব্যবস্থা নেয়ার যে সমস্ত বার্তা পাঠানো হয়েছিল, তাতে তার সম্পৃক্ততা ছিল বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমেও দাবি করা হয়েছে। আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার ঠিক পূর্ব মুহূর্তে তিনি সীমান্তে অতিক্রম করে কৌশলগত অবস্থান নেন। বিশ্লেষকদের মতে, এই 3 সাবেক কর্মকর্তার কলকাতা অবস্থান সেফ কোনো সাধারণ রাজনৈতিক আশ্রয় নয়। একজন রাজনীতিবিদ যখন দেশের বাইরে অবস্থান করেন, তখন তার প্রভাব মূলত রাজনৈতিক বক্তৃতার মধ্যেই সীমাবদ্ধ থাকে।
কিন্তু যখন একাধিক শীর্ষ স্তরের সামরিক ও গোয়েন্দা কর্মকর্তা ভিন্ন একটি রাষ্ট্রে অবস্থান নেন, তখন সেটি সম্পূর্ণ ভিন্ন একটি সমীকরণ তৈরি করে। কারণ এই কর্মকর্তাদের কাছে বাংলাদেশের জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থা, কৌশলগত স্থাপনা, সামরিক কাঠামো এবং স্পর্শকাতর নিরাপত্তা ব্যবস্থার নিখুঁত ব্লুপ্রিন্ট রয়েছে। এই ধরনের তথ্যের উপস্থিতি প্রতিবেশী রাষ্ট্রের কৌশলগত টেবিলে বাংলাদেশের অবস্থানকে কিছুটা দুর্বল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রশ্ন উঠেছে, ভারত কেন এই কর্মকর্তাদের এত উচ্চমানের নিরাপত্তা ও প্রোটোকল দিচ্ছে? আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এটি একটি সুদূর প্রসারী কৌশল হতে পারে। বাংলাদেশ এখন একটি অন্তর্বর্তীকালীন ও সংস্কারমুখী প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে দিল্লির সাউথ ব্লক হয়তো এই সাবেক সামরিক কর্মকর্তাদের একটি কৌশলগত লিভারেজ বা ট্রাম্প কার্ড হিসেবে নিজেদের কাছে রাখছে। ভবিষ্যতে ঢাকার সাথে যে কোনো কূটনীতিক বা নিরাপত্তা বিষয়ক দর কষাকষিতে কিংবা বাংলাদেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতিতে প্রভাব বিস্তারের ক্ষেত্রে এদের পরোক্ষ ব্যবহার অসম্ভব নয়। আরও একটি বড় উদ্বেগের বিষয় হল, দীর্ঘ কর্মজীবনে এই কর্মকর্তারা সামরিক ও বেসামরিক প্রশাসনে নিজেদের অসংখ্য অনুসারী বা সমমনা কর্মকর্তাদের একটি নেটওয়ার্ক তৈরি করেছিলেন। যদিও বর্তমান সরকার প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে, তবুও ভেতরের সেই স্লিপার সেল বা অনুগত গোষ্ঠীগুলো এখনও সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। কলকাতা থেকে যদি এনক্রিপ্টেড বা সুরক্ষিত যোগাযোগ মাধ্যমের সাহায্যে দেশের ভেতরে এই নেটওয়ার্কের সাথে যোগাযোগ রাখা হয়, তবে তা বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার জন্য একটি দীর্ঘমেয়াদী মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করবে। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের সাধারণ মানুষের মূল মনোযোগ হয়তো সাবেক রাজনৈতিক নেতৃত্বের বিচার প্রক্রিয়ার দিকে, কিন্তু কৌশলগত ও শীতল নিরাবেগ দৃষ্টিকোণ থেকে দেখলে এই তিন সামরিক কর্মকর্তার অবস্থান বাংলাদেশের সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তার জন্য অনেক বড় একটি চ্যালেঞ্জ। ঢাকার বর্তমান নীতি নির্ধারক ও কূটনীতিকবিদদের জন্য এখন বড় পরীক্ষা, তারা কিভাবে দিল্লির ওপর চাপ সৃষ্টি করে এই কর্মকর্তাদের আইনি প্রক্রিয়ার অধীনে নিয়ে আসবেন, নাকি সাউথ ব্লকের এই অদৃশ্য দাবার চাল নতুন বাংলাদেশের জন্য একটি স্থায়ী নিরাপত্তা ঝুঁকি হয়ে থাকবে। প্রিয় দর্শক, এই সম্পূর্ণ ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। তথ্যচিত্রটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর এই ধরনের গভীর বিশ্লেষণমূলক ভিডিও নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ।